রিজেন্ট ও জেকেজির বেশিরভাগ করোনা রিপোর্টই ভুয়া। পাপিয়ার জৌলুসময় জীবন হতবাক দুদক। যেখানে সুযোগ আছে সেখানে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর। ঈদে গণপরিবহন চলবে, তবে বাড়ি যাওয়া যাবে না। এবং পানি বাড়ছে পদ্মায়, 6 জেলায় নতুন করে বন্যার শঙ্কা। দেখছেন এটির নিউজ এট 6-এ আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে জানাবো পুরো খবর। রিজেন্ট হাসপাতালে দেওয়া বেশিরভাগ করোনা রিপোর্টই ছিল ভুয়া। 10 দিনের রিমান্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদে একথা স্বীকার করেছেন প্রতারক শাহেদ। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও জাল টাকা রাখার অভিযোগেও 2টি মামলা করেছে র্যাব। কখনো সাবেক সামরিক কর্মকর্তা, কখনো বা বড় কোনো গ্রুপের এমডি, আবার কখনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করেছেন শাহেদ করিম ওরফে মোহাম্মদ শাহেদ। তবে প্রতারণা করে পার পাননি, গ্রেপ্তার হতে হয়েছে তাকে। বৃহস্পতিবার সকালে ডিবি কার্যালয় থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ, তার অন্যতম সহযোগী রিজেন্ট হাসপাতালের এমডি মাসুদ পারভেজ এবং জনসংযোগ কর্মকর্তা তারেক শিবলিকে 10 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। ভুয়া করোনা রিপোর্ট দেয়া, গ্রাহকের সঙ্গে প্রতারণা এবং সরকারের সঙ্গে চুক্তি ভাঙার অভিযোগের শুনানি শেষে আদালত শাহেদ ও পারভেজের 10 দিন এবং তারেক শিবলির 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। যে এই ঘটনার সাথে আরো কারা কারা সম্পৃক্ত আছে সেটা বের হওয়া দরকার। এই চক্রকে খুঁজে বের করতে হবে আর কারা কারা আছে, তারপর তাদেরকে সেই শাস্তির ব্যবস্থা করতে হবে। যেহেতু মোহাম্মদ শাহেদ অসুস্থ এবং যেহেতু মামলাটি তদন্তে আছে, 2 জন একিউজদের পক্ষে আমরা এই রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেছি। শাহেদের বিরুদ্ধে পাওয়া সব ধরনের জালিয়াতির অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান গোয়েন্দারা। ওখান থেকে যে সমস্ত সার্টিফিকেট বিতরণ করা হয়েছে সেই সার্টিফিকেটগুলোর মধ্যে অধিকাংশই ছিল ভুয়া, এবং ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে সে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে। তো ওইখানে যে সমস্ত মেশিনারিজ তারা ব্যবহার করেছে, কম্পিউটার সহ আদার্স যে মেশিনারিজগুলা, এবং যেই লোকগুলা এই মেশিনারিজগুলি চালাতো ইতিপূর্বে এইগুলি সরিয়ে নিয়েছে। এর বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতারণার তথ্য আমরা পাচ্ছি। তো এই সবগুলা বিষয়ে আমরা তদন্ত করব। 9 দিন পলাতক থাকার পর বোরখা পরে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর পাশ থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। এদিকে জেকেজির চেয়ারপারসন ডক্টর সাবরিনা এবং সিইও আরিফুল হক চৌধুরীকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদে এই দম্পতি ভুয়া করোনা সার্টিফিকেট দেওয়ার বিষয়টি স্বীকারও করেছে। আরও তথ্য পেতে ডক্টর সাবরিনাকে আবারও রিমান্ডে নেওয়া হবে। আর বিস্তারিত জানাচ্ছেন সাব্বির আহমেদ। করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অবৈধ বাণিজ্যে রিজেন্টের আগেই এসেছে জেকেজির নাম। সেই অভিযোগে এখন রিমান্ডে জেকেজি চেয়ারপারসন ডক্টর সাবরিনা এবং তার স্বামী প্রতিষ্ঠানের সিইও আরিফুল হক চৌধুরী। যে সময়ে করোনার নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে জেকেজি অনুমতি পেয়েছে, সে সময় তাদের লাইসেন্সই ছিল না। সাবরিনার হস্তক্ষেপেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা নমুনা সংগ্রহের অনুমতি পায় জেকেজি। রিমান্ডে এমন তথ্যই দিয়েছেন সাবরিনার স্বামী আরিফ। জেকেজিকে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছিল শুধু স্যাম্পল কালেকশন করার জন্য, স্যাম্পলগুলো টেস্ট এবং অন্যান্য জায়গায় যেখানে পিসিআর মেশিন রয়েছে। কিন্তু প্রাথমিক তদন্তে দেখা গেছে যে ওরা ওই স্যাম্পল কালেকশনের পাশাপাশি অর্থের বিনিময়ে সে সার্টিফিকেট বিতরণ শুরু করে দিয়েছে। অনুমতি না থাকলেও বাসায় গিয়ে করোনার নমুনা সংগ্রহ করেছে জেকেজি, আর এই সুযোগেই দিয়েছে করোনার ভুয়া রিপোর্ট। প্রায় 15,000 ভুয়া রিপোর্ট দেওয়ার বিষয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরিফ ও সাবরিনা দম্পতি প্রতারণার জাল বুনেছেন অনলাইনের মাধ্যমেও।
এ জালিয়াতি করে তারা কত টাকা হাতিয়ে নিয়েছেন সে বিষয়েও চলছে জিজ্ঞাসাবাদ। তারা অনলাইনে যে সার্টিফিকেট এবং ঔষধের মেডিসিন টেলিমেডিসিন করতো, সেটা তাদের ব্যাংক অ্যাকাউন্ট, তাদের যে টাকা পয়সা তারা নিয়েছে, সে টাকা পয়সা কী করেছে, এটা বিগ ভলিউম অফ মানি, সেই টাকার ট্রানজ্যাকশন কোথায় হয়েছে সেই বিষয়গুলি তদন্ত করার জন্য তার ব্যাংক অ্যাকাউন্টস এবং অন্যান্য বিষয়গুলোতেও আমরা তদন্ত শুরু করেছি। জেকেজি ওভাল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। জিজ্ঞাসাবাদে কাগজে কলমে এমন কোনো তথ্য দেখাতে পারেনি আরিফ সাবরিনা দম্পতি। একটা গ্রুপ ওপেন করার জন্য যে সমস্ত প্রোটোকল মেনটেন করা দরকার, যে সমস্ত রিকোয়ারমেন্টস দরকার, সেই ধরনের কোনো রিকোয়ারমেন্টস এবং প্রোটোকল আমাদেরকে ওনারা দেখাতে পারেননি। করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে 23 জুন জেকেজির সিইও আরিফুল হক চৌধুরী ও 12 জুলাই ডাক্তার সাবরিনাকে গ্রেপ্তার করে পুলিশ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। এবারে worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি জানাতে চাই। সারা বিশ্বে আক্রান্ত 1,37,27,388 জন, সুস্থ হয়েছেন 81,78,042 জন এবং এই পর্যন্ত মৃত্যু হয়েছে 5,87,662 জনের। এদিকে বাংলাদেশে আক্রান্ত 1,96,323 জন, সুস্থ হয়েছেন 1,06,963 জন এবং এই পর্যন্ত মৃত্যু হয়েছে 2,496 জনের। করোনা আক্রান্ত হয়ে দেশে আরও 39 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা 2,496। সর্বশেষ হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন 2,733 জন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আরও জানানো হয় যে গত 24 ঘন্টায় 12,889টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,733 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,96,323 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.20% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.76%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,940 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,06,963 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.48%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,496 জন। ওয়ারীতে আরও কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে ওয়ারী লকডাউন নিয়ে কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটির দ্বিতীয় পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যবিধি মানা ও স্যাম্পল কালেকশনে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, লকডাউন শুরুর আগে ও পরে সংক্রমণের হার একই থাকাটা কাম্য নয়। জনগণের সুবিধার্থে তাদের ঘরে খাবার, ওষুধ পৌঁছে দেয়া সহ আরও বেশ কিছু নির্দেশনাও দেন তিনি। কোভিড আক্রান্ত রোগীর বাড়ির বাসিন্দাদের যাতে বাইরে যেতে না হয় সে ব্যাপারেও নির্দেশনা দেন মেয়র। আপনাদের সুস্বাস্থ্যের লক্ষ্যে জনস্বাস্থ্য নিশ্চিত করার জন্য কিন্তু আমরা কাজ করছি, সবাই মিলে কাজ করছি। সুতরাং আপনারা সঠিকভাবে সেটা পালন করার মাধ্যমে আমরা সবাই একসাথে উপকৃত হব, আমরা সবাই এই লকডাউন মুক্ত হব এবং সবাই আমাদের যে সাধারণ জীবনযাপন গুলো করতে পারবো। সুতরাং সবাই এ ব্যাপারে সহযোগিতা করা, বিশেষ করে এলাকাবাসীকে এটা সহযোগিতা করার জন্য আমি একান্তভাবে অনুরোধ করছি। অন্য প্রসঙ্গ, 375 দিন হোটেল ওয়েস্টিনে থেকে 3.5 কোটি টাকা বিল দিয়েছিলেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামিমানুর পাপিয়া। হোটেল কক্ষে তার জুতাই ছিল 100 জোড়া। অভাব নেই নামি দামি ব্র্যান্ডের জামা কাপড়েরও। পাপিয়ার এই জৌলুসময় জীবনের অনুসন্ধানে হতবাক দুদক। বিস্তারিত জানব তাহিদ সৌরভের রিপোর্টে। গত বছরের শুরুর দিকে আটক হওয়ার আগ পর্যন্ত আইসি জীবনযাপনে অভ্যস্ত এই পাপিয়াকে কজনই বা চিনতেন। তবে এখন প্রায় সবাই জানেন মফস্বল শহর নরসিংদীর এই মধ্যবিত্ত পরিবারের নারীর জন্য রিজার্ভ ছিল রাজধানীর তারকা হোটেল ওয়েস্টিনের একাধিক বিলাসবহুল কক্ষ। পাপিয়ার আইসি জীবনের উৎস খুঁজতে গিয়ে রীতিমতো হতবাক দুদক কর্মকর্তারা। পাপিয়ার সম্পদ অনুসন্ধানে গঠন করা দুদক টিমের কর্মকর্তা শাহিনারা মমতাজ জানান, পাপিয়ার আশেপাশে যেসব নারীদের দেখা যেত তাদের সবারই জাতীয় পরিচয়পত্র জাল ছিল।
পাপিয়া যে 8-10টা মেয়ে নিয়ে মেয়ে ছেলে নিয়ে যে ওয়েস্টার্ন হোটেলে ছিল 5 হোটেলে চেক ইন করার সময় একটা ভোটার আইডি কার্ড দিতে হয়। ও 8টা ভোটার আইডি কার্ড দিছিল 8টা মেয়ের এগেন্সটে নামে। ওই ভোটার আইডি কার্ড গুলা ভুয়া। ওই ভোটার আইডি কার্ড গুলাতে যেসব মেয়েদের নাম ছিল, মেয়ে, পিতা, মাতা, ঠিকানা, ওইগুলা দিয়ে আমি নরসিংদীর ওসি কে ভেরিফাই করতে পাঠাইছিলাম। নরসিংদীর ওসি বলছে যে এই নামগুলি, এই নামে, এই ফাদার্স এই নামে, ওই ঠিকানায় কোনো লোক নাই। নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলাম। নির্বাচন কমিশন থেকে লিখছে যে না, এই ভোটার আইডি কার্ডের নাম্বারগুলি সব ভুয়া। দুদকের এই কর্মকর্তা জানান, ওয়েস্টিন হোটেলের যে 3টি কক্ষ পাপিয়া ও তার সহযোগীরা ব্যবহার করতেন, তিনি সেগুলো পরিদর্শন করেছেন। ওই কক্ষগুলোর মালামালের তালিকাও তৈরি করেছেন। এই মালামাল নিয়ে অপার বিস্ময় তার। আল্লাহরে অনেক কাপড় চোপড়, অনেক 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 হিউজ। হ্যাঁ, মানে 100 জোড়া জুতা, অনেক জামা, অনেক মানে দামি দামি শাড়ি, দামি দামি সালোয়ার কামিজ, জুতা, হ্যাঁ, মানে সানগ্লাস, ঘড়ি। লাক্সারিবল জীবন না থাকতে সে 3 কোটি 23 লাখ টাকা বিল দেয় ওয়েস্টিনে গিয়ে। 3.5 মাস 11 জন মানুষ নিয়ে ওয়েস্টিনে। তিনি জানান, পাপিয়াকে অন্য একটি সংস্থা জিজ্ঞাসাবাদ করছে। সেই সংস্থার জিজ্ঞাসাবাদ শেষ হলেই দুদকের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর কমিশনের অনুমোদন পেলেই তার বিরুদ্ধে মামলা হবে। আমি সহসাই জিজ্ঞাসাবাদ করবো, জেল থেকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কারণ আমার তো ইনকোয়ারি শেষ। এখন তো আমি মামলা করবো। এখন ওকে জিজ্ঞাসাবাদ না করে তো মামলা করা সম্ভব না। যার জন্য আমি সহসাই ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রসেস করবো। আমরা করলে জিজ্ঞাসাবাদ করেই মামলা করেছি। গত বছরের 22 ফেব্রুয়ারি শামীমানুর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তারপর পরই পাপিয়ার সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। যার যেখানে সুযোগ রয়েছে সেখানে গাছ লাগাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে 1 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি আরও বলেন, গাছ লাগালে মন যেমন ভালো থাকবে তেমনি সচ্ছলতাও আসবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে 1 কোটি গাছ লাগানোর যে কর্মসূচি, সকালে গণভবন প্রাঙ্গণে তেঁতুল, ছাতিম ও চালতার 3টি চারা রোপণের মাধ্যমে 2 জুলাই থেকে 15 সেপ্টেম্বর চলতি বৃক্ষরোপণ মৌসুমে এসব চারা রোপণ করা হবে। প্রধানমন্ত্রী এই সময় বললেন, সবাই মিলে করোনা মহামারীর এই সংকট কাটিয়ে উঠবে বাংলাদেশ। করোনা ভাইরাস আমাদের সকল অগ্রযাত্রা স্বাভাবিকভাবে থামিয়ে দিয়েছে। তবে আমি আশা করি যে জনগণের এবং আবার রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। অবশেষে বিভ্রান্তির অবসান হয়েছে। আসন্ন ঈদে গণপরিবহন চলবে। তবে গণপরিবহন বন্ধ না থাকলেও ঈদের ছুটিতে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে থাকতে বলেছে সরকার। আরভি জামালের রিপোর্টে জানব বিস্তারিত। করোনার কারণে 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর গত 1 জুন চালু হয় গণপরিবহন। গণপরিবহন বন্ধের ওই সময়টাতেই পার হয় ঈদ উল ফিতর। এখনো করোনায় প্রতিদিনই মানুষ আক্রান্ত হচ্ছেন, প্রাণ হারাচ্ছেন। এমন অবস্থায় কি করবে সরকার? ঈদ উল আজহার আগেও পরে কি গণপরিবহন বন্ধ রাখা হবে? এসব প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন গত 14 জুলাই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যানকে পাঠানো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক চিঠিতে ঈদে গণপরিবহন বন্ধ রাখার আদেশ দিতে বলা হয়। পরদিন 15 জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গণপরিবহন বন্ধ রাখার প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শককে চিঠি পাঠায়। ওই চিঠিতেও আসন্ন ঈদ উল আজহার 5 দিন আগে থেকে পরের 3 দিন পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকার বিষয়টি জানানো হয়। তবে ওই দিনই সচিবালয়ে এক ব্রিফিংয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান ভিন্ন কথা। আমরা যখন সভাটা শুরু করি তখন আমরাও কিন্তু বলেছিলাম এটা, যে গণপরিবহন 5 দিন বন্ধ থাকবে এবং পরবর্তীতে আমাদের সঙ্গে ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে, সেখানে একটা ভুল ইন্টারপ্রিটেশন হয়েছে। এখন যেটা সিদ্ধান্ত যেটা হয়েছে, যাত্রীবাহী লঞ্চ বা ফেরি এটা চালু থাকবে, ট্রেন এবং বাসও চলবে। সবশেষ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদ উল আজহায় গণপরিবহন চালু থাকার কথা নিশ্চিত করেন। গণপরিবহন বিষয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আমি আপনাদের বিষয়টি পরিষ্কার করতে চাই। আসন্ন ঈদ উল আজহা দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে, তবে প্রতি বছরের ঈদযাত্রার মতো ভারী পরিবহন 3 দিন আগে বন্ধ থাকবে। তবে করোনাকালে ঈদের ছুটিতে গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেন এই বিভ্রান্তি, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, এবার ঈদে সরকারি প্রতিষ্ঠানের মতো শিল্প প্রতিষ্ঠানেও 3 দিনই ছুটি থাকবে। সরকার একটা ছুটির নির্দেশনা দিয়েছেন, সেই ছুটি মানে যাতে মেনে চলেন সেইটা আমরা বলে দিয়েছি, আর সবাই যাতে যার অবস্থানে থাকেন সেটা আমরা লক্ষ্য রাখি। গত 13 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ঈদের ছুটিতে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের অবশ্যই কর্মস্থলে থাকতে হবে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, নিউজ এট 6 এর সময় হলো বাজে স্টিল বিরতির। ফিরে এসে আরো যে থাকছে। পুলিশ পরিচয়ে 1 মাসে রাজধানীতে 10 কোটি টাকা ছিনতাই। রপ্তানি লক্ষ্যমাত্রা $48 বিলিয়ন। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। প্রেজেন্ট ও জেকেজির বেশিরভাগ করোনা রিপোর্টই ভুয়া। পাপিয়ার জৌলুসময় জীবন, হতবাক দুদক। যেখানে সুযোগ আছে সেখানেই গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর। ঈদে গণপরিবহন চলবে, তবে কর্মকর্তা কর্মচারীদের বাড়ি যেতে মানা। এবং পানি বাড়ছে পদ্মায়, 6 জেলায় নতুন করে বন্যার শঙ্কা। সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 6-এ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো বন্যা পরিস্থিতির খবর। পানি বাড়ছে পদ্মায়, তাই নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, চাঁদপুর ও ঢাকার নিম্নাঞ্চলে। বন্যায় এরই মধ্যে 18 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 22.5 লাখ মানুষ। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান। পূর্বাভাস ছিল এবারের বন্যা 98 বন্যার চেহারায় আসছে, লম্বা সময় থাকবে, ভোগাবেও বেশি, কিন্তু সেই আশঙ্কা অনেকটা কমে এসেছে। 17 তারিখে যে পানিটা বাড়ার কথা ছিল সেটা কিন্তু কমে আসার পূর্বাভাস আমাদের দিয়েছে। 16 তারিখে বন্যা পূর্বাভাস কেন্দ্রের যে পূর্বাভাস আমরা পেয়েছি, এতে আমরা একটু আশাবাদী যে দীর্ঘস্থায়ী বন্যার আমরা আশঙ্কা করেছিলাম সেটা হয়তো অতটা দীর্ঘস্থায়ী না হতে পারে, কারণ আমাদের ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা এবং সুরমা এই নদীগুলোর পানি কিন্তু কমতে শুরু করেছে। তবে গঙ্গা ও পদ্মার পানি বেড়ে দুঃসংবাদ তৈরি হচ্ছে ঢাকার নিম্নাঞ্চল সহ কয়েকটি নতুন এলাকার মানুষদের জন্য। বেশিরভাগ নদীগুলোতে আগামী 48 ঘন্টার মধ্যে পানি কমে যাবে, শুধু গঙ্গা এবং পদ্মা অববাহিকায় পানি বাড়বে, যার ফলে মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ঢাকার নিম্নাঞ্চল, মুন্সিগঞ্জ, চাঁদপুর পর্যন্ত বন্যা দেখা দিতে পারে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান আরো জানান, সব জায়গায় ধান কাটা ইতোমধ্যে শেষ হওয়ায় চালের ঘাটতি হবে না। যদিও আমন ধানের বীজতলা প্লাবিত হওয়ায় নতুন বীজতলা করতে হচ্ছে। তার দাবি, সরকারের সামর্থ্য বেড়েছে, ত্রাণসহ প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া আছে, যা জানমালের ক্ষয়ক্ষতি কমাবে। যদিও এরই মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকখানি। বন্যায় মোট 18টি জেলা আক্রান্ত হয়েছে এবং উপজেলার সংখ্যা 92টি, ইউনিয়নের সংখ্যা 535টি। মোট বন্যায় ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 22,46,472 জন এবং বন্যায় মোট মৃতের সংখ্যা 8 জন। প্রতি বছরই প্রতিবেশী পানি বন্যায় সংকট বাড়ায়। এবারও আসাম ও মেঘালয়ের ভারী বৃষ্টিপাত না হওয়ার প্রত্যাশাই সবার। এতে করে দেশে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কাটা আর থাকবে না। আমাদের উজানে আসাম, মেঘালয়, চীন, নেপালে আর কোনো ভারী বৃষ্টিপাত না হয়, তাহলে হয়তো আমরা এবার খুব দ্রুত এই বন্যাকে আমরা কাটিয়ে উঠতে পারব। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম সারা দেশের বন্যা পরিস্থিতির খবর। এবারে কুড়িগ্রামের চিলমারি থেকে বন্যার চিত্র তুলে ধরছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু।
করোনা কারণে এমনিতেই মানুষ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এবং এর উপর এবারে বন্যা এবং এই বন্যাটা কিন্তু বেশ দীর্ঘমেয়াদী বন্যা, প্রায় ৩ সপ্তাহ ধরে চলছে। মাঝে কিছুটা বন্যা নিয়ন্ত্রণ হলেও আবারও কিন্তু পানি বাড়ছে, ফলে এইসব উঁচু জায়গাগুলোতে মানুষকে অবস্থান নিতে হচ্ছে। তাদের যেমন কাজ নেই, ফলে তাদের দৈনন্দিন যে কার্যক্রম সেটি করাও কিন্তু খুব কঠিন হয়ে পড়ছে। অবশ্য প্রতি বছর গত কয়েক বছর ধরে কিন্তু নিয়মিতভাবে এই বন্যাটি হয়ে আসছে, ফলে তারা অনেকটা অভ্যস্ত হয়ে পড়েছে। তো একে অপরের সহযোগিতায় তারা চেষ্টা করছেন যে এই বন্যাটাকে মোকাবেলা করা। এবং যদি বলি ধরলা নদীর পানি সেটি কিন্তু এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যদিও ধরলা পানি কিছুটা কমেছে। তিস্তার পানি প্রায় 100 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সার্বিকভাবে এই কুড়িগ্রামের 9টি উপজেলায় কিন্তু বন্যা প্লাবিত। এর মধ্যে এই কুড়িগ্রামের 4টি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেটি হচ্ছে রাজীবপুর, চিলমারি, রৌমারী এবং এবং এই যে কুড়িগ্রাম সদর, এই 4টি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং হাজার হাজার মানুষ পানিবন্দী। তারা চেষ্টা করছেন তাদের যে পশু পাখি সেগুলোর খাবারও যেমন ফুরিয়ে এসেছে, তাদের নিজেদের চলাচলও কষ্ট, তারপরেও একে অপরের সহযোগিতায় তারা চেষ্টা করছেন এই বন্যাটাকে মোকাবেলা করে আবারও স্বাভাবিক জীবনে ফেরার। বন্যা পরিস্থিতি থেকে একটু অন্য প্রসঙ্গ নিয়ে জানাতে চাই। চক্রটির মূল কাজ ছিনতাই। টার্গেট মতিঝিল ব্যাংক পাড়ায় বড় অঙ্কের টাকা তুলতে আসা ব্যক্তিরা। ব্যাংক থেকে অনুসরণ করে সুবিধাজনক সময়ে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে ছিনতাই শেষে নামিয়ে দিত তারা। চলতি বছরের জুন মাসে এভাবে 8 থেকে 10 কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। আইনশৃঙ্খলা বাহিনীর জালে 2 জন ধরা পড়ার পর জানিয়েছে 2014 সাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছিনতাই করে আসছিল তারা। হাতে হ্যান্ডকাপ, পরনে র্যাব অথবা ডিবির পোশাক, কোমরে অস্ত্র। আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্য ভেবে ভুল করেছিলেন ব্যবসায়ী জোবায়ের আহমেদ, হয়েছেন ছিনতাইয়ের শিকার। জুন মাসের 30 তারিখ মতিঝিলের একটি ব্যাংকে টাকা তুলতে যান মোবাইল ব্যাংকিং পরিষেবা নগদের ডিলার জোবায়ের আহমেদ। সিসিটিভি ফুটেজে দেখা যায় তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে এক যুবক। জুয়েল রানা নামের এই যুবক জোবায়ের আহমেদের টাকা ওঠানোর তথ্য দিয়ে যাচ্ছিল অন্য সহযোগীদের। জোবায়ের আহমেদের টাকার পরিমাণ নিশ্চিত হওয়ার পরই ব্যাংক থেকে বের হয়ে যান তিনি। এরপরই ব্যাংকে প্রবেশ করেন আরেক সহযোগী ইসমাইল ওরফে পল্টু। জোবায়ের আহমেদের কর্মকাণ্ড অনুসরণ করছিলেন তিনি। এই ব্যবসায়ী 35 লাখ টাকা ব্যাংক থেকে নিয়ে বের হতেই দৌড়ে গাড়িতে ওঠেন পল্টু। এরপরে চলে ব্যবসায়ী জোবায়ের আহমেদের গাড়ি অনুসরণ। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাজমহল রোড এলাকায় ডিবি মুন্সিগঞ্জ স্টিকার লাগানো গাড়ি নিয়ে ব্যবসায়ীর রাস্তা অবরোধ করে ছিনতাইকারী চক্রের সদস্যরা। তাদের গায়ে ছিল ডিবি মুন্সিগঞ্জের পোশাক। জোবায়ের আহমেদকে টাকা সহ গাড়িতে তুলে ছিনতাই শেষে নামিয়ে দেওয়া হয় 300 ফিট রাস্তার পাশে। ডিবির জ্যাকেট পরে, তারা কোনো সময় র্যাবের ড্রেস পরে, কোনো সময় পুলিশের ড্রেস পরে, ওয়ারলেস ইউজ এই কাজটা করে আসছে। এবং তাদের টার্গেট হলো অর্ধ কোটি টাকা নিচে, অত 2 লাখ 5 লাখ তারা কাজ করে না। এবং তাদের কাজের ম্যাক্সিমাম ক্ষেত্র হচ্ছে মতিঝিল ব্যাংক পাড়া। এরা কিন্তু অনেক হাই প্রোফাইলে ছিনতাই। এর মধ্যে একজন কিন্তু আছে, তারা সে ফ্রান্সের নাগরিক ছিল, সে ওইগুলি ফেলে দিয়ে সে বাংলাদেশে এসে কিন্তু তারা এই কাজগুলি করছে। 331টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আটক করা হয় 2 ছিনতাইকারী। তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, ওয়ারলেস সহ 4,76,000 টাকা উদ্ধার করা হয়। এরকম আরও 11টি কাজ তারা করেছে, স্বীকার করেছে আমাদের কাছে। আমাদের কথা হলো যে এখন যেহেতু সামনে ঈদকে কেন্দ্র করে তাদের আরও বড় বড় প্ল্যান ছিল। এদের সাথে আমরা চেষ্টা করছি যে ব্যাংকের কোনো কর্মকর্তা জড়িত আছে কিনা, ওটা আমরা দেখবো যে ব্যাংকের কেউ তাদেরকে হেল্প করে কিনা। চক্রটি 2014 সাল থেকে এই ধরনের বড় বড় ছিনতাইয়ের সাথে জড়িত। অন্য অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। তাজমহল রোডে এটা 4 জন, এর মধ্যে 2 জন আমরা অলরেডি আমাদের ইয়েতে আছে। আমরা চেষ্টা করি তারা হয়তো যে কোনো সময় গ্রেফতার হয়ে যাবে। আরিফ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। $2020 অর্থ বছরে রপ্তানি লক্ষ্যমাত্রা $48 বিলিয়ন। একথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, কোভিডের পর দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে।
বৃহস্পতিবার এক অনলাইন সভায় তিনি আরও বলেন, রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে দেশের শীর্ষ ব্যবসায়ীদের মনোভাব ইতিবাচক, আর এই ঈদে চামড়া ব্যবসায়ীদের ন্যায্য দাম পাবারও আশ্বাস দেন তিনি। প্রণোদনার উপর নির্ভর করে যে আমরা দিয়েছি তা কিন্তু আমাদের সরকার স্টাডি করে দেখেছে প্রণোদনা এটা অলরেডি দেওয়া হয়েছে, চলছে, সেটা স্বাভাবিকভাবেই চলবে। যদি কোথাও বিশেষ সাহায্য দরকার সেটাও বিবেচনায় রাখা হবে। আমরা টার্গেট ক্রস করতে পারবো, আমার মনে হয় না যেটা কোনো সমস্যা, কারণ এই 22% যে গ্রোথ যদি আমরা ফিরে যাই এর আগের বছরে, তাহলে কিন্তু নট ইভেন 5% জন্য, তো এটা অ্যাচিভ করা আমি মনে করি। কারণ এই 22% একটা খারাপ সময় ছিল, সেইটাকে আমরা আপনি ধরছেন, আমি মনে করি অবস্থাটা ঘুরে যাবে এবং নতুন নতুন কিন্তু স্কোপও আসবে বলে মনে করি। জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। বগুড়ায় প্রতি বছরই বাড়ছে পাট চাষ। এবার বাজার দরও ভালো, তবে জেলার এক অংশে পাট চাষিদের মুখে হাসি থাকলেও আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত পাট চাষিরা পড়েছেন হতাশায়। আগাম বন্যার সেই পানিতেই ডুবেছে সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলার চরাঞ্চল। এসব জায়গায় সময়ের আগেই পানি চলে আসায় পাট গাছগুলো পরিপুষ্ট হওয়ার আগেই ডুবে গেছে। যাদের ফসল মার খেয়েছে সেই সব চাষিরা তাই লোকসানের শঙ্কায় পড়েছেন। এদিকে উপযুক্ত হওয়ার আগেই বাড়তি দাম পাওয়ার আশায় পাট কেটে নিয়েছেন কোনো কোনো এলাকার কৃষকেরা। চলতি বছর বগুড়ায় 13,415 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল। শেষ পর্যন্ত তা হয়েছে 12,015 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রা চাইতে 10% কম। দর্শক, সময় হলো আরও একবার বায়োজিস্টিল বিরতি নেবার, ফিরে এসে আরও থাকছে। রাশিয়া তৈরি করোনা ভ্যাকসিন মানব দেহে নিরাপদ দাবি। আজ আলাদাভাবে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বিরতির পর আবারও ফিরে এলাম নিউজ এট 6-এ, আর ফিরে এসে এবারে জানাবো দেশের বাইরের খবর। নিজেদের তৈরি করোনা ভ্যাকসিন মানবদেহে নিরাপদ বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন দাবি করা হয়। ভ্যাকসিনটি উদ্ভাবন করেছে গামালেই ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। রাশিয়ার সেইচেনভ বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ট্রায়ালে অংশ নেওয়া 18 স্বেচ্ছাসেবকই ভালো আছেন। তাদেরকে 15 জুলাই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। একজন গবেষক দাবি করেছেন, স্বেচ্ছাসেবকদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো কাজ করছে, শরীরে অ্যান্টিবডিও তৈরি হচ্ছে। তারা সকলেই এখন করোনা ভাইরাস থেকে সুরক্ষিত। ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেওয়া দ্বিতীয় দলটি বর্তমানে আইসোলেশনে রয়েছে। চলতি মাসের শেষ নাগাদ তাদের ক্লিনিক্যাল ট্রায়ালও শেষ হবে। এ পর্যায়ে খেলার খবর। স্প্যানিশ লিগে রাতে পৃথক ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত 1টায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। একই সময়ে বার্সেলোনা খেলবে ওসাসুনার বিপক্ষে। এখন পর্যন্ত 36 ম্যাচে 83 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে রিয়াল। সমান সংখ্যক খেলায় 79 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। লিগে এখন 2টি করে ম্যাচ বাকি রয়েছে প্রতিটি দলের। তবে আজই শিরোপার নিষ্পত্তি হয়ে যেতে পারে। ভিয়ারিয়ালের বিপক্ষে জিতলেই এক মৌসুম পর শিরোপা জিতবে রিয়াল মাদ্রিদ।
শক্তির বিচারে এগিয়ে থাকায় সহজ জয়ের লক্ষ্য জিনেদিন জিদানের দলের। অন্যদিকে বার্সাকে শিরোপা জিততে হলে রিয়াল মাদ্রিদের পরাজয় কামনা করতে হবে। রিয়াল আজ পরাজিত হলে বা ড্র করলে বার্সার কিছুটা সম্ভাবনা জাগবে। তবে এর আগে বার্সেলোনাকে জিততে হবে ওসাসুনার বিপক্ষে। দর্শক, খেলার খবর জানিয়ে শেষ করব নিউজ এট 6। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রিজেন্ট ও জেকেজির বেশিরভাগ করোনা রিপোর্টই ভুয়া। পাপিয়ার জৌলুসময় জীবন, হতবাক দুদক। যেখানে সুযোগ আছে সেখানে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর। ঈদে গণপরিবহন চলবে, তবে কর্মকর্তা কর্মচারীদের বাড়ি যেতে মানা। পানি বাড়ছে পদ্মায়, 6 জেলায় নতুন করে বন্যার সংখ্যা। পুলিশ পরিচয়ে 1 মাসে রাজধানীতে 10 কোটি টাকা ছিনতাই। রপ্তানি লক্ষ্যমাত্রা $48 বিলিয়ন, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। রাশিয়া তৈরি করোনা ভ্যাকসিন মানব দেহে নিরাপদ বলে দাবি। এবং আজ আলাদাভাবে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দর্শক, এই ছিল নিউজ এট 6। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন SPARTSN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।